স্কুল কারিকুলামে মিডিয়া লিটারেসির আলাপ এসছে, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি কথা বলেছি, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসেছি এবং আমরা এটা নিয়ে কাজ করছি। এর বাইরেও বেসরকারি সংস্থা, আমি একটা বেসরকারি সংস্থার সাথে কথা বলেছি, তারা যাতে তাদের বিভিন্ন রকম প্রোগ্রাম এই মিডিয়া লিটারেসি নিয়ে স্কুল শিশুদের কাছে করে। খুবই রাইটলি এখানে এই কথাটা এসছে যে ভার্সিটি লেভেলে আমরা যখন করি তারা যথেষ্ট অ্যাডাল্ট হয়ে যায়, তাদের কাছে আমরা কিছু লেখার কথা দিয়ে কমিউনিকেট করতে পারি, কিন্তু মূল লার্নিংটা আসলে স্কুলে হয়। এবং আরেকটা জিনিস খেয়াল করছি, আপনারা যারা এখানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস আছেন, আমাদের ঢাকা কেন্দ্রিক কাজ করার প্রবণতাটা একটু বেশি থাকে, অথচ লিটারেসির সমস্যাটা আসলে একটু রিমোট এরিয়াতে বেশি। তো আমাদের সরকার চেষ্টা করব এবং আমরা একটা পার্টনারশিপ চাই যেখানে আপনারা আসলে ওই এরিয়াগুলোর প্রতিও মনোযোগ দেবেন। আমি সেটা সিরিয়াসলি এক্সপেক্ট করি। মেটা বা গুগল তাদের লোকাল অফিসের কথা এসছে, আমরা চেষ্টা করব। আমি এটা গুরুত্ব ফিল করি, কারণ এই পরিস্থিতি আসলে চলছে। এখন কয়েকটা কথা একটু বলি, একটা থিওরিটিক্যাল কথা। আমাদের একটা অজুহাত আছে অবশ্য ভালো, সারা পৃথিবীতেই তো মিডিয়ার অবস্থা খারাপ। যেসব দেশে খুব ভালো মিডিয়া ছিল সেখানে প্রেস ফ্রিডমের অবস্থা খারাপ হচ্ছে। কামাল আহমেদ জানিয়েছেন আমাদেরকে, আমি রিপোর্টটা পড়ছিলাম, লাস্ট 25 ইয়ার্স এর মধ্যে এবারই সবচেয়ে খারাপ পরিস্থিতি হয়েছে। কয়েকটা কারণ নিশ্চয়ই আমরা খেয়াল করবো। আমি বাংলাদেশের পরিস্থিতি একটু বোঝার জন্য বলছি, যে অবস্থায় আমরা আছি, মানে গ্লোবাল এই মিডিয়া ফ্রিডমের প্রবলেমের প্রধান কারণ সম্ভবত এক ধরনের রাইটিস্ট পপুলিস্ট পলিটিক্সের উত্থান, পারহ্যাপস, আমি ধারণা করছি। তো সেই ঘটনা আমাদের দেশেও আছে। আচ্ছা, এক, সারা পৃথিবীতে মিডিয়া লিটারেসির যে পরিস্থিতি, আমাদের সাউথ এশিয়াতে বা আমাদের সিমিলার ধরনের দেশগুলোতে সেটা আরো খারাপ। সো রাইটিস্ট পপুলিজম, ওটার সাথে মিডিয়া লিটারেসির ল্যাকিং, এটা যুক্ত হলো। আমি এই প্রসঙ্গে একটু যোগ করি, গতকালই একটা আলোচনাতে সুজান ছিলেন আমার সাথে, ওখানে সুজানা জোভফের বিখ্যাত বই দ্য এজ অফ সার্ভিলেন্স ক্যাপিটালিজমের কথা এসেছিল, উইচ ওয়াজ পাবলিশড ইন 2019। ওই বইটা ওয়েস্টার্ন সোসাইটির মিডিয়া লিটারেসি, মানুষের অপ্রস্তুত অবস্থা, যে এই মিডিয়া সোশ্যাল মিডিয়াগুলো মানুষের আসলে যথেষ্ট লিটারেসি এবং লিগাল ফ্রেমওয়ার্ক তৈরি হওয়ার আগেই চলে এসছে। সো ওই সময়টার সাথে ইউরোপ, আমেরিকা বা ওয়েস্ট যখন চ্যালেঞ্জ ফেস করে, আমাদের চ্যালেঞ্জ কতটা ফেস করতে পারি, প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে আমরা কোন জায়গায় আছি বোঝা গেল। নাম্বার 3, যেটা আমাদের জন্য এক্সক্লুসিভ, আমরা অত্যন্ত ধ্বংসপ্রাপ্ত একটা স্ট্রাকচারের মধ্যে আছি। মানে আমাদের কোনো প্রতিষ্ঠান, জার্নালিজমের যে প্রতিষ্ঠানগুলো ছিল, পত্রিকা বা অন্যান্য মিডিয়াগুলো ছিল, আমাদেরও ইভেন, আমরা তখন বেশ ছোট, এরশাদের সময় যখন চলছে তখন যথেষ্ট বোল্ড ধরনের রোল প্লে করতে পারছিল মিডিয়াগুলো। ইভেন 90s-এও সবকিছুর পরও মোটামুটি ভালো পরিস্থিতি ছিল। কিন্তু আমরা এখন সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং এটা এমন জায়গায় আছে সেখানে দাঁড়িয়ে আমাদের কাজ করতে হচ্ছে। সেজন্য বাংলাদেশের প্রেস ফ্রিডমের কাজ আসলে অনেক বড়, আমি এটা বলতে চাইছি। এবং একটা সরকার যখন কাজ করতে শুরু করবে তার এই বাস্তবতাগুলোও মাথায় রাখতে হবে, এবং আমরা আপনাদের কাছেও এক্সপেক্ট করি যে আপনারা এটা মাথায় রাখবেন। এবং আমি বহুবার বলেছি, আগেও বলেছি, একটু আগেও বললাম, সেটা হচ্ছে যেই জায়গায় মিডিয়া চলে গিয়েছিল, জার্নালিজম বলতে যা বোঝা গিয়েছিল, এই জায়গা থেকে মিডিয়াকে বেরিয়ে আসতে হবে। আপনার প্রত্যেকে খুব স্ট্রংলি সরকারের যে কোনো ধরনের সমালোচনা, যৌক্তিক সমালোচনা কন্টিনিউ করবেন প্লিজ। আমি এটা আমাদের জায়গা থেকে চাই। এটার একটা কারণ আছে, আমি একটা দায়িত্বে আছি। এই দায়িত্বে আমি আসলে কতদিন নিজে থাকতে ভালো লাগবে আমি জানি না, এক, কতদিন আমাকে এই দায়িত্বে রাখতে চাইবেন তিনি, যিনি আমাকে এই দায়িত্বে এনেছেন, আমি জানি না। বাট আমি এই দেশের একজন নাগরিক, আমি এই দেশে, ইভেন শেখ হাসিনার বিভৎসতম সময়টাতেও আমি দেশে ছিলাম, কথা বলেছি, রিস্ক নিয়েছি, এই দেশে থাকতে চাই। শুনুন, এই দেশে একটা দুর্দান্ত ভাইব্রেন্ট মিডিয়া আবার তৈরি হবে, এটা আমি দেখতে চাই। এটা আমি আমার দায়িত্বের বাইরে থেকেও বলছি। আর দায়িত্ব থেকেও বলা যায় যে সরকারটা আসলে ডেমোক্রেটিকলি ইলেক্টেড হয়েছে, যে সরকারটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড হতে চায় আবার, তার তো মিডিয়ার সাথে কনফ্লিক্টে যাওয়ার স্টুপিডিটি, আমি তাই মনে করি। জাস্ট কয়েকটা জিনিস নিয়ে আমরা আসলে কাজ করতে চাই, সেটা হচ্ছে আমি আপনাদেরও সহযোগিতা চাই। মানে যাদের ধরুন সোশ্যাল মিডিয়ার তো কোনো রকম কোনো এডিটোরিয়াল পলিসি নাই, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতেও এখন এক ধরনের মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন, ম্যালইনফরমেশন ফটোকার্ডের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এটা খুবই দুঃখজনক, আমি নিজেই এটা স্বীকার হচ্ছি। আমি বলছি না যে এটা নিয়ে আমরা খুব কিছু করব, কিন্তু এই ব্যাপারগুলো একটু আমাদের খেয়াল রাখা দরকার। তবে একটা কথা মাথায় রাখবো, আমরা সমাজে আসলে এই বার্তাটা আমরা দিতে চাই, এটার জন্য লিটারেসি তৈরি করতে চাই। ফেক নিউজ একটা হচ্ছে আমার সাবজেক্টিভ অপিনিয়ন কাউকে দেয়া, সেটা দিয়ে ইভেন কাউকে গালিগালাজ করা যেতে পারে,
এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটাও সরকার একটা ক্রেডিট। মানে আমি নাকি বলেছি জনগণের কল্যাণের জন্যই বেশি বেশি লোডশেডিং দিচ্ছে সরকার। এরকম একটা ফটো কার্ড আমাকে আমার বন্ধুরা পাঠিয়ে টাঠিয়ে বলছে, আমার মাথা কি গেল। তো আবার আমি এটা কিভাবে জানতে পারি জানেন, আমাকে ট্যাগ করে ফেসবুকে গালি দিয়ে ট্যাগ করে, সো আমি নোটিফাইড হই যে আমাকে এই ফটো কার্ড আমি এটা বলেছি বলে। তো ঠিক আছে, এটা একটা জায়গা, কিন্তু ফেক নিউজ কিন্তু একটা ভিন্ন জায়গা, এটা কিন্তু বুঝতে পারতে হবে। যেমন ধরুন এখন একটা ফেক নিউজের কথা বলে, যেটা আমাকে নিয়ে একটা মেইন স্ট্রিম পত্রিকা করেছে। আমি বলেছি বাংলাদেশে এবছরে যে পরিমাণ খাল খননের কর্মসূচি বা লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল তার এত কিলোমিটার খনন করা হয়েছে, এত কিলোমিটার মানে তার প্রায় অর্ধেক খনন করা হয়েছে। এটা হচ্ছে লক্ষ্যমাত্রায় যতটা নেওয়া হয়েছে তার ফটোকার্ড হয়েছে, সারা দেশের অর্ধেক খাল খনন করে ফেলা হয়েছে এবং এটা আবার পাঠিয়ে সো এই জিনিসগুলো অন্যায়, আমরা আসলে এটা মানুষকে বোঝাতে চেষ্টা করব। এটার জন্য আইনি যা যা কিছু করা দরকার সেটা করার জন্য চেষ্টা করব। জনগণকে আমরা এটা বোঝাতে চাই যে ফেক নিউজের বিরুদ্ধে আমরা যা করতে চাই সেটা আইনি পথে ন্যায্যতার সাথে করা হচ্ছে। কিন্তু সবচেয়ে ভালো হয় আপনারা মিডিয়া, আপনারা যদি আসলে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।